আসসালামু আলাইকুম। আমি দিল আফরোজ জান্নাত, প্রভাষক সমাজকর্ম, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিবি স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। গত 6টি ক্লাসে আমি তোমাদেরকে সমাজকর্ম প্রথম পত্র থেকে পাঠদান দিয়েছি। আজকে আমি সমাজকর্ম প্রথম পত্র থেকেই 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব। 7ম অধ্যায়টির নাম হচ্ছে সামাজিক নীতি, পরিকল্পনা এবং সমাজকর্ম। সমাজকর্ম প্রথম পত্রের 7ম অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম। তো যদি আমি আলোচনা করতে যাই সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম সম্পর্কে, তবে প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে নীতি কি। তার পরবর্তীতে জানতে হবে সামাজিক নীতি কি, এর বৈশিষ্ট্য, লক্ষ্য উদ্দেশ্য এবং পর্যায়গুলো। তো আজকে আমি তোমাদেরকে সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম থেকে যে পাঠদান করব, তার প্রথমেই আমি বলে নিচ্ছি যে নীতি কি। তাহলে আসি নীতি। নীতি অর্থাৎ পলিসি। পলিসি শব্দটা বললেই যেন কেমন আমরা বুঝতে পারি এর ভিতরে কিছু লুকিয়ে আছে। তাহলে নীতি কি? নীতি বিবর্জিত মানুষকে কেউ কি সম্মান করে? না। নীতি বিবর্জিত মানুষকে যেমন কেউ সম্মান করে না, ঠিক তেমনি নীতিহীন কোনো সিদ্ধান্ত কখনো ফলপ্রসূ হতেই পারে না। তাহলে যদি নীতিহীন কোনো মানুষকে কেউ পছন্দই না করে, সম্মানই না করে, তাহলে নীতিহীন কোনো কাজও সম্পন্ন হতে পারে না, অর্থাৎ ফলপ্রসূ হতে পারে না। তাই একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে নীতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আসি নীতি কি। নীতি হচ্ছে কোনো একটি কাজ বা কোনো একটি লক্ষ্য সম্পাদনের পূর্ব কর্মপন্থা। মানে হচ্ছে নীতি কি? নীতি হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের পূর্ব কর্মপন্থা। অর্থাৎ আবারও বলি যে নীতি হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের কর্মপন্থা। মানে আমি কিভাবে কাজটি করব তার আগে যে আমি ভেবে নিব, সেটাই হচ্ছে ওই কাজের নীতি। নীতিকে আবার কর্ম সম্পাদনের কাঠামো বলা হয়। তাহলে প্রথমে কি বললাম? নীতি হচ্ছে কর্ম সম্পাদনের কর্মপন্থা বা কোনো একটা লক্ষ্যে পৌঁছার কর্মপন্থা। আবার নীতি হচ্ছে কর্ম সম্পাদনের কাঠামো। নীতি হচ্ছে কি? কর্ম সম্পাদনের কাঠামো। আরো বিস্তারিতভাবে বলা যায়, নীতি কোনো একটা লক্ষ্যে পৌঁছার দিক নির্দেশনা। যে আমি একটা লক্ষ্যে পৌঁছতে চাই, সেই লক্ষ্যে পৌঁছার দিক নির্দেশনা হিসেবে কাজ করে কি? নীতি। এবং একটা চিত্র পরিচায়ক অথবা একটা চিত্রকর, বা আমি একটা কি করেছি, কোনো একটা কিছু আঁকিয়েছি যে এটার মাধ্যমে আমি কিভাবে লক্ষ্যে পৌঁছাতে পারবো। অর্থাৎ নীতি হচ্ছে কোনো একটা কাজের দিক নির্দেশনা অথবা চিত্র পরিকল্পনা, যার মাধ্যমে আমি সঠিক গন্তব্যে সুন্দর মতন পৌঁছাতে পারবো। আমি প্রথমেই বলেছি নীতিহীন মানুষকে যেমন কেউ পছন্দ করে না, ঠিক তেমনি নীতিহীন কোনো কাজ ফলপ্রসূ হতে পারে না অথবা বাস্তবায়িত হতে পারে না। যদিও এই নীতিটি কোথায় কাজে লাগে? বেশিরভাগ সরকারি কাজেই এই নীতি গ্রহণযোগ্য এবং বাস্তবায়িত হয়। এখন যদি বলি যে নীতিটা কেন আসে বা নীতিটা কেন উদ্ভাবন করা হয়, আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য বা কিভাবে বের হওয়া যাবে, এই বের হওয়ার পদ্ধতিটা উদ্ভাবনের জন্যই নীতি আবির্ভূত হয়। যে নীতিটা কিভাবে আবিষ্কৃত হয়? তাহলে যে কোনো সমস্যা থেকে বের হওয়ার কৌশলটা বের করার জন্যই এই নীতির আবির্ভাব।
আর এই নীতিটা কোথায় প্রয়োগ করা হয়? নীতিটা সাধারণত প্রয়োগ করা হয় যে কোনো সরকারি কর্মকাণ্ডে। এবার আসি আমি সামাজিক নীতি। সামাজিক নীতি যে কোনো সামাজিক কর্মকাণ্ডে সেটাকে সুফলভাবে পরিচালিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য যেসব নীতি সমাজের কল্যাণকর অবস্থা বয়ে আনে তাকেই কি বলা হয়? সামাজিক নীতি। অর্থাৎ যে কোনো সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেসব নীতি প্রয়োজন সেটাকে সামাজিক নীতি বলে। তবে তোমাদের সুবিধার জন্য আমি আর একটু বিস্তারিতভাবে সামাজিক নীতির সংজ্ঞাটি বলতে চাই। যদি বলি সামাজিক নীতি কি? সামাজিক নীতি হচ্ছে সেই সকল সুপ্রতিষ্ঠিত আইন, কি বললাম? সুপ্রতিষ্ঠিত আইন। সামাজিক নীতি হচ্ছে সুপ্রতিষ্ঠিত আইন, প্রশাসনিক বিধান, প্রশাসনিক বিধান ও সংস্থার নির্দেশনার মূলনীতি সংস্থার নির্দেশনার মূল নীতি, কার্য সম্পাদনের উপায়। তাহলে কি বললাম? যে সামাজিক নীতি হচ্ছে সেই সকল সুপ্রতিষ্ঠিত আইন, প্রশাসনিক বিধান ও সংস্থার নির্দেশনার মূলনীতি ও কার্য সম্পাদনের উপায়, যেগুলো কি হয়? সমাজের কল্যাণকে প্রভাবিত করে। কি করে? সমাজের কল্যাণকে প্রভাবিত করে। সমাজের কল্যাণকে প্রভাবিত করে। তাহলে একটা সংজ্ঞা যদি তুমি সুন্দর মতন বলতে চাও বা বুঝিয়ে কাউকে বলতে চাও অথবা নিজে বুঝে তার বৈশিষ্ট্যগুলো লিখতে চাও, তাহলে এই দিকগুলো যদি তুমি খেয়াল করো তাহলে তুমি সুন্দর করে সামাজিক নীতির সংজ্ঞাটি বলতে এবং বোঝাতে সক্ষম হবে। তাহলে সামাজিক নীতি কি? সামাজিক নীতি হচ্ছে সে সকল সুপ্রতিষ্ঠিত আইন। আবার বলি, সামাজিক নীতি কি? সামাজিক নীতি হচ্ছে সে সকল সুপ্রতিষ্ঠিত আইন, প্রশাসনিক বিধান ও সংস্থার নির্দেশনার মূলনীতি। নিশ্চয়ই কোনো একটা সংস্থা কর্তৃক কি হয়? নীতিগুলো কার্যকরী হয়। সেই জন্য যে কোনো সংস্থার নির্দেশনার মূলনীতি, কার্য সম্পাদনের উপায় যা সমাজের কল্যাণকে কি করে? প্রভাবিত করে। নিশ্চয়ই সমাজের কল্যাণের জন্যই নীতিগুলো প্রণীত হয় এবং বাস্তবায়িত হয়। তাই যে কোনো নীতিকেই আগে কি করতে হবে? চিন্তা ভাবনা করে দেখতে হবে যে এই নীতিটা যে আমি বাস্তবায়ন করব এটা কি আসলেই জনগণের জন্য মঙ্গলজনক হবে নাকি? যদি মঙ্গলজনক না হয় তাহলে সেটা নীতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে সেটাই হবে নীতি যা জনগণের অর্থাৎ সমাজের কল্যাণকে কি করবে? প্রভাবিত করবে। নিশ্চয়ই অকল্যাণ নয়। কি? কল্যাণ। সমাজের কল্যাণকে যা প্রভাবিত করবে সেটাই হচ্ছে কি? নীতি। তোমাদের সামাজিক নীতি, তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলছি, সামাজিক নীতি কি? সামাজিক নীতি হচ্ছে সে সকল সুপ্রতিষ্ঠিত আইন, প্রশাসনিক বিধান ও যে কোনো সংস্থার কার্য সম্পাদনের মূলনীতি, কার্য সম্পাদনের উপায় যা সমাজের কল্যাণকে প্রভাবিত করবে। তাহলে আমি কি বললাম? প্রথমেই বলেছি নীতি। নীতি কি? নীতি হচ্ছে কোনো লক্ষ্যে পৌঁছানোর কর্মপন্থা অথবা কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর একটা কার্য সম্পাদনের কাঠামো, অথবা একটা হচ্ছে কি
ছবি আঁকিয়েছি, যে ছবির মাধ্যমে আমি কি করতে পারবো, যে এভাবে এখান থেকে আমি কোথায় যেতে চাই, কালিয়াকৈর যেতে চাই, তাহলে কালিয়াকৈর কিভাবে যাব, এখান থেকে আমি চন্দ্রা যাব, চন্দ্রা থেকে তারপরে আমি কি করব, কালিয়াকৈরে যাব। এই যে কি একটা পন্থা, কর্মপন্থা, যে কিভাবে যাওয়া যাবে, এটাই হচ্ছে কি যে কোনো একটা কিছুর নীতি। যে আমি এই যে পলিসিগুলো বললাম, তাহলে কি আবারও বলি, নীতি হচ্ছে কি যে একটা কাঠামো বা লক্ষ্যে পৌঁছানোর কর্মপন্থা, যে আমি ওই জায়গায় পৌঁছতে চাই, তাহলে ওই জায়গায় পৌঁছতে গেলে কিভাবে কিভাবে যেতে হবে, তার আগে যে আমি কাজটা করব সেটাই হচ্ছে কি নীতি। অর্থাৎ যে কাঠামোটা তৈরি করব সেটা হচ্ছে কি নীতি। আর সামাজিক নীতি কি, নিশ্চয়ই সমাজের জন্য ওই যে নীতিগুলো তৈরি হবে সেটাকে কি বলা হবে, সামাজিক নীতি। যেমন জাতীয় জনসংখ্যা নীতি, নারী উন্নয়ন নীতি, তারপরে হচ্ছে শিক্ষা নীতি, জাতীয় শিশু নীতি, এগুলোই হচ্ছে বিভিন্ন সামাজিক নীতি, যা সবার জন্য, সমাজের সবার জন্য কল্যাণকর দিক বয়ে নিয়ে আসে। নিশ্চয়ই এই নীতিগুলো আবার কি করা হয়, পরিবর্তনশীল এবং গতিশীল। যে সময়ের প্রেক্ষাপটে একটা সমাজে কি হয়, বিভিন্ন ধরনের সমস্যার আবির্ভাব ঘটে। সেই সমস্যাগুলো যেমন আগে ছিল না, বর্তমানে আছে। যেমন করোনা পরিস্থিতি আগে ছিল না, বর্তমান সময়ে আছে। যে এই সময়ে আমাকে কিভাবে কাজ করতে হবে সেগুলো নিশ্চয়ই বর্তমান সরকার বুঝিয়ে দিচ্ছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সুন্দর মতন কি করতেছে, এটা পরিচালিত করতেছে, যে কিভাবে কি কাজ করলে যে সুন্দর মতন আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে যে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর পূর্ব কর্মপন্থাই হচ্ছে কি নীতি। আর সামাজিক নীতি কি, যে কোনো সমাজের কল্যাণকে প্রভাবিত করার জন্য যে নীতিগুলো প্রণয়ন করা হয় সেটাকে কি বলা হয়, সামাজিক নীতি। এবার আমি আলোচনা করব হচ্ছে সামাজিক নীতির বৈশিষ্ট্য। তাহলে প্রথমে আমি কি আলোচনা করলাম, নীতি কি, তারপরে আলোচনা করলাম সামাজিক নীতি কি। এবার আমি আলোচনা করব সামাজিক নীতির বৈশিষ্ট্য। সামাজিক নীতির বৈশিষ্ট্য এক হচ্ছে সর্বাত্মক মূল্যবোধের সাথে সর্বাত্মক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। সর্বাত্মক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। তোমাদেরকে এর আগে বলছি মূল্যবোধ। মূল্যবোধ কি, মূল্যবোধ হচ্ছে যে কোনো একটা আদর্শের মানদণ্ড, অর্থাৎ কতটা ভালো অথবা কতটা মন্দ, এই আদর্শের মানদণ্ডটাই হচ্ছে কি মূল্যবোধ। যে তাকে ভালো বলবো না খারাপ বলবো, এটা যে মাপকাঠিতে নির্বাচন করা হবে সেটাই হচ্ছে মূল্যবোধ। তাহলে সর্বাত্মক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ কি হবে, নিশ্চয়ই সামাজিক নীতি হবে। প্রথমেই আমি বলেছি সামাজিক নীতি কারো একার জন্য না, সমাজের সকলে সর্বস্তরের লোকের জন্য, যাতে এটা সবার জন্যই কি করে, মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে। এজন্য প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে সর্বাত্মক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। দুই হচ্ছে অনুভূত প্রয়োজনের প্রতি অনুভূত প্রয়োজনের সাথে সামঞ্জস্য। অনুভূত প্রয়োজনের সাথে সামঞ্জস্য। এখন আমার প্রয়োজন হচ্ছে এক ধরনের, এখন আমি নীতি তৈরি করলাম অন্য ধরনের, তাহলে সেই নীতিটা নিশ্চয়ই কি হবে না, কল্যাণকর হবে না, এবং দরিদ্র কেউ কি করতে পারবে না, তার জায়গা থেকে উঠিয়ে ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারবে না। এজন্যই যে সামাজিক নীতির আরেকটা বৈশিষ্ট্য, অর্থাৎ দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অনুভূত প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিশ্চয়ই আমি এমন একটা নীতি তৈরি করব যেটা আমার কি প্রয়োজন। যেমন শিক্ষানীতি সবারই প্রয়োজন, নারী উন্নয়ন নীতি দেশের অর্ধেক জনসংখ্যার জন্যই কি প্রয়োজন, তারপরে হচ্ছে শিশু নীতি, এটা সবার জন্যই দরকার। এজন্য যে সামাজিক নীতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অনুভূত প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশেষজ্ঞ কমিটি দ্বারা বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রণীত। বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রণীত। তাহলে
3 কি বললাম, যে নীতিটা এমন কোনো ব্যক্তি দ্বারা তৈরি করা লাগবে যে নীতিতে যে ওই বিষয়ে যে বিশেষভাবে জ্ঞাত, যে ওই বিষয় সম্পর্কে যার ধারণা আছে, ভালো ধারণা আছে, সেই ব্যক্তিদেরকে একসাথে করে একটা কমিটি নির্ণয় করে বা নির্বাচন করে সেটাকে কি করতে হবে, যে বিশেষজ্ঞ কমিটি দ্বারা কি করতে হবে, প্রণয়ন করতে হবে। কি সামাজিক নীতিটা অবশ্যই এমন কমিটি দ্বারা প্রণয়ন করা উচিত যাতে সেই যে বিষয়ে আমি নীতিটা তৈরি করব সেই বিষয় সম্পর্কে ওই ব্যক্তিদের কি থাকে, পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকে। বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া 4 হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া। বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া 5 হচ্ছে বাস্তব তথ্য নির্ভর। বাস্তব তথ্য নির্ভর 5 হচ্ছে কি, বাস্তব তথ্য নির্ভর। তাহলে 4 বললাম কি, বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া। নিশ্চয়ই এটা বুদ্ধিমান লোকেদের দ্বারাই হবে এবং ভালো কিছু করার জন্যই সামাজিক নীতিটা প্রণয়ন করা হবে। আরেকটা হচ্ছে বাস্তব তথ্য নির্ভর, যে আমি এমন একটা নীতি তৈরি করব যেখানে বাস্তবতা অনেকটাই থাকবে, মানে পুরোপুরি বাস্তবতার শিকার হয়ে সেই নীতিটা প্রণয়ন করা হবে। যে আমি এমন একটা বাস্তবতার শিকার হয়েছি যে এখানে কি নীতিটা তৈরি করা কি অপরিহার্য, যে অথবা যে কোনো ধরনের সামাজিক আন্দোলন হয়। যে সামাজিক আন্দোলনটা কেন হয়, যে সামাজিক আন্দোলন যেমন ধরেন যে হচ্ছে নারীদেরকে শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে রাখা হয়, যে কেউ বলে যে, অথবা কুসংস্কার থেকে বের করে নিয়ে আসার জন্য যখন সমাজের মানুষ একত্রিত হয়ে কোনো একটা কাজ করে সেটাই হচ্ছে কি সামাজিক আন্দোলন। সেই সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটেই কি হয়, বাস্তবতাটা বের হয়ে আসে। সেই বাস্তবতা বের হয়ে আসার কারণে কি হয়, সামাজিক নীতি তৈরি করা হয়। তাহলে প্রথমে আমি কি বললাম, সর্বাত্মক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ, যে নীতিটা অবশ্যই সর্বাত্মক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। দ্বিতীয়ত, নীতিটা অবশ্যই অনুভূত প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তৃতীয়ত, বিশেষজ্ঞ কমিটি দ্বারা, নীতিটা অবশ্যই বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রণীত হবে। চতুর্থত, বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া থাকবে তার ভিতরে নিশ্চয়। তারপরে থাকবে আরেকটা হচ্ছে বাস্তব তথ্য নির্ভর। বাস্তব তথ্য নির্ভর 6 হচ্ছে উন্নয়নের মাইল ফলক। উন্নয়নের মাইল ফলক। তাহলে 6 কি বললাম, উন্নয়নের মাইল ফলক, যে এটা নিশ্চয়ই এমন আমি নীতিটা তৈরি করব যে আগে শিক্ষা ক্ষেত্রে নারীরা পিছিয়ে ছিল অনেক, তাদের জন্য পরবর্তীতে কি হয়, শিক্ষানীতি নতুন করে প্রণীত হয়, সেখানে কিছু পরিমার্জন করে পরিবর্তন করে। প্রথমে আমি বলেছি নীতিটা অবশ্যই হবে গতিময় এবং গতিশীল এবং পরিবর্তনশীল, যে সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, সেই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সেখানে কি করতে হবে, একসাথে করতে হবে। সেজন্য নীতিটা নিশ্চয়ই বর্তমানে সমস্যা থেকে বের হয়ে আসার জন্যই তৈরি হবে। আরেকটা কি বললাম, 6 নাম্বার, যে উন্নয়নের মাইল ফলক, যে নিশ্চয়ই এমন কোনো নীতি তৈরি হবে না যেটা উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যে নীতিটা অবশ্যই কি হবে, উন্নয়নের দিকে সমাজকে ধাবিত করবে। তাহলে 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি, 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে উন্নয়নের মাইল ফলক। আর একটা থাকবে সময় নির্দিষ্টতা। সময় নির্দিষ্টতা, সময় নির্দিষ্টতা। নিশ্চয় আমি এমন একটা নীতি তৈরি করব না যেটা বছরের পর বছরেও কোনো নীতি প্রণীতই হবে না, শুধু আশায় বুক বেঁধে থাকবো যে কবে এই নীতিটা পাশ হবে, এই নীতিমালাটা পাশ হবে, কবে কি হবে, সেই আশায়। যে নীতিটা অবশ্যই সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে হবে, যে একটা সমাজের লোকজন অথবা একটা রাষ্ট্রের লোকজন, একটা আপামর জনসাধারণ বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আছে, যে এই কষ্ট থেকে বের হয়ে আসার জন্য একটা আইন তৈরি হবে, অর্থাৎ নীতি তৈরি হবে। সেই নীতিটা নিশ্চয়ই একটা পর্যাপ্ত পরিমাণে সময়ের মধ্যে থাকবে, সুনির্দিষ্ট একটা সময়ের প্রেক্ষিতে হবে, যে সেটা হতে পারে 3 মাস, হতে পারে 2 মাস, হতে পারে 4 মাস, একটা সুনির্দিষ্ট কি থাকবে, একটা সময় থাকবে। নিশ্চয়ই বছরের পর বছর সেই নীতিটা কি হবে না, প্রতিফলিত হওয়ার চেষ্টা করবে না, অথবা সময়ের থেকে বের হয়ে গিয়ে তার কাজটা করার চেষ্টা করবে না। যে তাহলে কি 7 নম্বর পয়েন্ট হচ্ছে সময়ের নির্দিষ্টতা, যে কোনো একটা সামাজিক নীতি প্রণীত হবে কম সময়ের মধ্যে। কম সময়ের মধ্যে নীতিমালাটা যদি পাশ হয় তাহলে বেশিরভাগ জনগণ যারা সমস্যায় আছে তাদের সমস্যাটা কি হয়, সমাধান করা সম্ভব হয়। এছাড়াও আছে সময়ে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে, যে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কি করবে,
সামাজিক নীতি প্রণীত হবে। তাহলে আজকে আমি কি আলোচনা করলাম, যে প্রথমেই নীতি কি, তারপরে আলোচনা করলাম সামাজিক নীতি কি, তারপরে আলোচনা করলাম সামাজিক নীতির বৈশিষ্ট্য। সামাজিক নীতির যেসব বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, তোমাদের যে সামাজিক নীতির যে আমি সংজ্ঞাটা পড়িয়েছি, সেই সংজ্ঞাটার মধ্যেই কিন্তু আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছিলাম যে ওগুলো হচ্ছে কি সামাজিক নীতির বৈশিষ্ট্য। এভাবে সংজ্ঞা থেকে ভাগ ভাগ করে কি করা যায়, বৈশিষ্ট্যগুলো বের করা যায়। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলছি যে নীতি কি। নীতি হচ্ছে কোনো লক্ষ্যে পৌঁছানোর কর্মপন্থা। যেমন ধরো তুমি কি করতে চাও, এই স্বাভাবিক একটা ছোট্টখাটো কাজ, যে ইন্টারমিডিয়েটে আমি গোল্ডেন এ প্লাস পেতে চাই। নিশ্চয়ই গোল্ডেন এ প্লাস এমনি এমনি চলে আসবে না। তো কি করতে হবে, আমাকে সবগুলো বই সম্পর্কে আমাকে পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে, অনুশীলন করতে হবে, দিনের নির্দিষ্ট সময় ভাগ করে নিতে হবে যে কিভাবে কি করলে, কিভাবে পড়লে আমি গোল্ডেন এ প্লাসটা পাবো, প্রত্যেকটা বিষয়ে 80-র উপরে নাম্বারটা আমি পাইতে পারি। তো সেই হিসেবে তুমি কি করবে, কিছু কাজ করবে, অথবা 8-10 ঘন্টা অথবা 12 ঘন্টা তুমি কি করবে, স্টাডি করবে। যে প্রত্যেকটা বা একটা বই না, প্রত্যেকটা বই কি করবে সমানভাবে, যে বইটা তোমার কঠিন লাগে সেই বইটা হয়তো একটু বেশি করে পড়বে, আর যেটা একটু তুমি কম সময়ে বুঝতে পারো সেটা একটু হয়তো কম সময় দিবে। কিন্তু কম সময় দিলে তোমাকে চিন্তা রাখতে হবে কি, যে আমি যাতে এই বিষয়টাতে কত মার্কস পাই, 80-র উপরে পাই। যে এই যে তোমার পূর্ব পরিকল্পনা বা কর্মপন্থা, এটা কি লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি করতেছো। যে তাহলে নীতি কি, নীতি হচ্ছে যে কোনো একটা লক্ষ্যে পৌঁছাইতে চাই, সেই লক্ষ্যে পৌঁছানোর একটা সিঁড়ি। সেই যে সিঁড়ি দিয়ে উঠলে তুমি কি করতে পারবে, লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাহলে নীতি কি, নীতি হচ্ছে কোনো একটা কর্ম সম্পাদনের বা লক্ষ্যে পৌঁছানোর কর্মপন্থা, অথবা কাজের একটা কাঠামো, অথবা আমি একটা হচ্ছে দিক নির্দেশনা, যে দিক নির্দেশনার মাধ্যমে আমি সঠিক গন্তব্যে সহজেই পৌঁছাতে পারবো। আর এবার আসি সামাজিক নীতি কি। সামাজিক নীতি হচ্ছে সেই সব নীতি যা সমাজের কল্যাণকে প্রভাবিত করার জন্য যেসব নীতি প্রণীত হয়, এটাকেই বলা হয় কি সামাজিক নীতি। আমি আরও স্পষ্ট আকারে বলেছি তোমাদের সুবিধার জন্য, যে সামাজিক নীতি হচ্ছে সেসব সুপ্রতিষ্ঠিত কি আইন, সুপ্রতিষ্ঠিত আইন। তারপরে বলেছি যে কোনো একটা সংস্থার মূলনীতি, প্রশাসনিক একটা বিধিনিষেধ, প্রশাসনিক কি বিধিনিষেধ, কার্য সম্পাদনের উপায়, যা সমাজের কল্যাণকে কি করে, প্রভাবিত করে। যে এটাকে কি বলা হয়, সামাজিক নীতি বলা হয়। আর এটাও বলেছি সামাজিক নীতি সাধারণত সরকারি কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। তাহলে উদ্দীপকে যদি থাকে যে আমি লক্ষ্যে পৌঁছাইতে চাই, যে অমুকের নাম একজন ব্যবহার করবে, একজনের নাম ব্যবহার করে বলল যে অমুক লক্ষ্যে পৌঁছানোর জন্য এই সব করেছে, বা এখান থেকে ওই জায়গায় যায়, ওই জায়গা থেকে ওই জায়গায় যায়, এবং এই সব কাজগুলো বেশিরভাগই কি সরকারি কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং সেই কাজের জন্য সরকারি কিছু বিধিনিষেধ আছে, বা সংস্থার কিছু মূলনীতি আছে, বৈশিষ্ট্য আছে। তো এগুলো ঠিক রেখে কি করতে হয়, সেই দিকটা নির্বাচন করা লাগে সমাজের কল্যাণকে প্রভাবিত করার জন্য। তাহলে বলতেই পারে যে উদ্দীপকে কোন দিকটাকে নির্দেশ করা হয়েছে, তাহলে তুমি অতি সহজেই বুঝতে পারবে যে যেহেতু এটা কি বলা হয়েছে সরকারি কর্মকাণ্ডে বেশি ব্যবহৃত হয়, বা লক্ষ্যে পৌঁছানোর কথা বলা আছে, তাহলে লক্ষ্যে পৌঁছানোর কথা বলা হইলে তাহলে কি হবে, সেটা নিশ্চয়ই নীতি। আর যদি সমাজকে প্রভাবিত করার জন্য বলে, বা সমাজের কল্যাণকে প্রভাবিত করার জন্য কোনো একটা ক্লু দিয়ে থাকে উদ্দীপকে, তাহলে সেটা কি হবে, সেটা নিশ্চয়ই হবে কি সামাজিক নীতি। তাহলে তোমাদের এখানে জ্ঞানমূলক প্রশ্ন আসে, সামাজিক নীতি কি। সামাজিক নীতি কি, সহজেই উত্তর দিতে পারবে যে সামাজিক নীতি হচ্ছে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর কর্মপন্থা, এটা জ্ঞানমূলক আসে। আবার অনুধাবনমূলক হিসেবে আসে হচ্ছে সামাজিক নীতি বলতে কি বোঝায়। তাহলে সামাজিক নীতি বলতে কি বোঝায় সেটার জ্ঞানমূলক হিসেবে লিখবে তুমি হচ্ছে নীতির সংজ্ঞাটা, আর দ্বিতীয় ধাপে গিয়ে লিখবে অনুধাবনমূলকে সামাজিক নীতির সংজ্ঞাটা আমি যেভাবে বললাম ঠিক সেভাবে লিখে দিবে। তো আজকে কি পড়ালাম, আজকে হচ্ছে সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম থেকে আমি পড়ালাম হচ্ছে নীতির সংজ্ঞা, তার সাথে পড়ালাম হচ্ছে সামাজিক নীতির সংজ্ঞা, আরও পড়ালাম হচ্ছে সামাজিক নীতির বৈশিষ্ট্য। এই যে আমি আলোচনা করলাম, তোমরা যদি সমাজকর্ম প্রথম পত্রের 7ম অধ্যায়টা বের করে দেখো,
যে আমি যে যা পড়ালাম এটার সাথে ওইটাকে মিলিয়ে দেখলেই তোমাদের জন্য এই সপ্তম অধ্যায়টা খুবই সহজ হবে। নিশ্চয়ই বইটা খুলে দেখবে এবং পড়ারও চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।